নমস্কার, দেখছেন হাই নিউজ। আমি পার্থ বন্দ্যোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যার হাই টকে। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে সমস্ত বিএলও কাজ করতে গিয়ে মারা গিয়েছেন কাজের চাপে, যেটা অভিযোগ তৃণমূলের, অথবা যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদের জন্য আজ ক্ষতিপূরণের কথা জানিয়েই দিলেন। শুধু বিএলও নয়, যারা এসআইআর আতঙ্কে মারা গিয়েছেন বলে এখনো পর্যন্ত অভিযোগ করছে তৃণমূল কংগ্রেস, এবং যারা অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা যাচ্ছে তাদের জন্য একই রকম হারে ক্ষতিপূরণের কথা বলেছেন মুখ্যমন্ত্রী। ইনফ্যাক্ট এর আগে যখন বিতর্কটা শুরু হলো সবে, সেই সময় খড়দা চত্বরে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যিনি মারা গিয়েছেন আমরা ক্ষতিপূরণ দেব। আজ মুখ্যমন্ত্রী আবার জানিয়েছেন এই ক্ষতিপূরণ দেওয়া হবে, যারা ক্ষতিপূরণ নিতে চাইবেন তাদের প্রত্যেককে সরকার ক্ষতিপূরণ দেবে। এবং মুখ্যমন্ত্রী আজ মুখ্যত 15 বছর এই তৃণমূল কংগ্রেসের সরকার কি কি সাফল্য পেয়েছে এবং কিভাবে এগিয়ে নিয়ে গেছে রাজ্যকে, তার খতিয়ান দিতেই বসেছিলেন। তবে আজ আমাদের আলোচনাটা আমরা শুধু কলকাতার ব্যাপার নয়, কলকাতা থেকে নয়, বরং শুরু করব নয়াদিল্লি থেকে, সংসদ চত্বর থেকে। কারণ সেখানেও আজকে এসআইআর নিয়ে সংসদের ভিতরে দাবি জানিয়ে বিরোধীরা ওয়াকআউট করেছেন, তৃণমূল কংগ্রেসের সাংসদরা ওয়াকআউট করেছেন পার্লামেন্টের লোকসভা থেকে। এবার অন্যদিকে সকালবেলা সেখানে পার্লামেন্ট চত্বরে বিক্ষোভও হয়েছে, ইন্ডিয়া জোটের বিক্ষোভ, মুখ্যত কংগ্রেস সাংসদরা ছিলেন এবং সেখানে ভোট চুরি নিয়ে অভিযোগ জানানো হয়েছে। আলাপ করিয়ে দিয়ে আজ যে দুজন অতিথি আমার সঙ্গে রয়েছেন আজকে স্টুডিওতে, আমার একদিকে রাজ্যের শাসক দলের সমর্থনে রয়েছেন ডক্টর হরিশঙ্কর বিশ্বাস এবং অন্যদিকে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সোমজিৎ ঘোষ। আমি প্রথমে একটু আপনাদের দেখিয়ে নিই আজ পার্লামেন্ট চত্বরের সকালের ছবিটা। সেখানে মুখ্যত কংগ্রেসের সাংসদরাই ছিলেন, কিন্তু যে প্ল্যাকার্ড দেখা যাচ্ছিল সেখানে ভোট চুরি, এই কথাটাই আমি দেখলাম বেশি বোঝা যাচ্ছে, স্পষ্ট হয়েছে। যদিও এসআইআর এই দাবিটাও রয়েছে, এসআইআর নিয়ে আলোচনা করতে হবে সংসদে, এই দাবিটা কিন্তু ইন্ডিয়া জোটের পক্ষ থেকে 14টি বিরোধী দলের পক্ষ থেকে জানানো হয়েছে। কিন্তু কংগ্রেস অনেক বেশি সরব, দিল্লির পলিউশন, পাশাপাশি ভোট চুরি, এই সমস্ত ইস্যু নিয়ে। আজ এই যে ছবি আপনারা দেখছেন যেখানে মুখ্যত কংগ্রেস সাংসদদের দেখা যাচ্ছে, সেখানে অবশ্য তৃণমূল কংগ্রেসের দুজন সাংসদ উপস্থিত ছিলেন। আমি হরিশঙ্কর আপনাকে দিয়ে শুরু করি। মাত্র দুজন সাংসদ তৃণমূল কংগ্রেসের, এ নিয়ে একটা প্রশ্ন উঠতে শুরু করেছে যে ইন্ডিয়া জোট যখন বিক্ষোভ দেখাচ্ছে পার্লামেন্ট চত্বরে, তৃণমূল কংগ্রেসের সাংসদ কেন মাত্র দুজন? দেখুন, এটা তৃণমূল কংগ্রেসের যে সাংসদ তারা আছেন তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে মাঠে ময়দানে কাজ করছে এবং ওয়েস্টবেঙ্গলে এই সময়টা এসআইআর চলছে। তৃণমূল কংগ্রেসের বেশিরভাগ সাংসদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ পৌঁছেছেন কিনা আমি জানি না, কালকে যাননি, কিন্তু বেশিরভাগ সাংসদ দিল্লিতে এবং তারা পার্লামেন্টেও আছেন। না, সবাই একদম দিল্লিতে নয়, কারণ এইখানে প্রচুর কাজ কিন্তু চলছে। এসআইআর এর যত যা প্রবলেম হচ্ছে, কোথায় মৃত ভোটার, কোথায় জেনুইন ভোটাররা বাদ যাচ্ছে, মৃত ভোটাররা শুধু বাদ যাচ্ছে কিনা, মানে সমস্তটা কিন্তু একটা অবজারভেশনে থাকতে হচ্ছে। তার কারণ যেভাবে চাপ নিয়ে বিএলওরা কাজ করছেন, তো সেই চাপটার যাতে কিছুটা প্রশম হয়, সেই সঙ্গে মানুষের পাশে থাকাটা তৃণমূল কংগ্রেসের কিন্তু অস্থিমজ্জায় ঢুকে আছে। ইন্ডিয়া জোটের বিক্ষোভ, তৃণমূল কংগ্রেস কি সেখানে নামবো জলে বেনি ভেজাবো না এরকম একটা ইয়ে নিয়েছেন? তা কিন্তু নয়, কারণ ইন্ডিয়া জোটের যখন ইন্ডিয়া জোটটা তৈরি হয়েছিল এবং তার নামটাও আপনারা জানেন যে কার মাথা থেকে এটা এসেছিল সেটাও জানেন। অর্থাৎ ওইখানে যেমন চলছে সেই সঙ্গে আরো সাংসদরা যুক্ত হবেন, এটা আমরা নাকি এই বিক্ষোভে সরাসরি এসআইআর নিয়ে প্ল্যাকার্ড, এসআইআর নিয়ে দাবি সরাসরি রাখা হয়নি, সেই জন্য তৃণমূল কংগ্রেসের আংশিক উপস্থিতি? না, সেরকমও নয়, কারণ ওইখানে দেখুন এক একটা রিজিয়নের যে প্রবলেমগুলো, সেই রিজিওনাল প্রবলেমগুলো সেখানকার রিজিয়নের যে সাংসদ আছেন তারা চত্বর আর রিজিয়নের কি আছে? সেটা একটা দিল্লি চত্বর, যে ব্যাপারটা আছে না দিল্লি চত্বরটা এখান থেকে আপনার কলকাতা থেকে দিল্লি চত্বরটা, একটা দিল্লি যে একটা রাজ্য, সেই রাজ্যের যে পলিউশন, তার যে সমস্ত কন্ট্রোল সেখানে ঠিকঠাক হচ্ছে কিনা এবং তার সেখানে সমস্ত কিছু গভর্নমেন্ট ঠিকঠাক করছে কিনা সেটাও যেমন দেখছেন। সেই সঙ্গে সঞ্জিত, দেখুন একটা কথা ঠিক যে হরিশঙ্কর যদিও রাজ্যের শাসক দলের সমর্থনে কথা বলছেন, কিন্তু এক্স্যাক্টলি কি পলিসি
ওখানে তৃণমূল কংগ্রেসের সংসদীয় দল নিচ্ছে, কি জন্য তাদের ওখানে মাত্র 2 জন সাংসদকে পাঠানো হয়েছে, কারণ বাকি সাংসদদেরও মোটামুটি আজ পার্লামেন্ট চত্বরে দেখা গিয়েছে এবং তারা রীতিমতো এই দাবিতে সরব ছিলেন যে এসআইআর নিয়ে আলোচনা করতে হবে, অন্তত স্পষ্ট জানাতে হবে কবে কখন এসআইআর এর জন্য আলোচনার সময় ঠিক করা হচ্ছে। এবং এই জন্য আগামী পরশু পর্যন্ত সম্ভবত দোলা সেনের মুখে আমি যেটা শুনছিলাম, উনি পার্লামেন্ট চত্বরে দাঁড়িয়ে দাবি করছিলেন যে আমরা পরশু দিন পর্যন্ত দেখব যে সরকার নির্দিষ্ট সময় দেয় কিনা। তারা তাদের দাবিটা অনড় আছেন, কিন্তু ইন্ডিয়া জোটের যে বিক্ষোভ সেখানে মাত্র 2 জন। সঞ্জিত, আপনার কি মনে হচ্ছে? দেখুন, আমার প্রথমেই একটা কথা বলবো, আমার যেমন বিনি তেমনি রবে, চুল ভিজাবো না। আবার এটাও বলতে হবে আমি ধরি মাছ না ছুঁই পানি, কারণ আমি 2 জনকে রেখে দিলাম অথচ আমি ঠিক মতন ভাবে জলে পাও ফেললাম না এবং পাও ডোবালাম না। তার কারণ কি, কংগ্রেস এখানে মেন উদ্যোগ নিয়েছেন এবং কংগ্রেস এখানে মানে জাতীয় দলে একটা হচ্ছে গিয়ে আঞ্চলিক দল, এবং এসআইআর আবহে এই যে মানে আন্দোলন এবং সংসদ ভবন চত্বরে যখন হচ্ছে, তো সংসদরা তৃণমূলের উপস্থিত আছে, কিন্তু ওই যে দিদিমণির যে গেম প্ল্যান, সেইখানেই গেম প্ল্যানে মাস্টার স্ট্রোক এটাই যে ইন্ডি জোটকেও চটাবো না, আবার এখানে এসআইআর হচ্ছে সেখানেও যে আন্দোলন চলছে, সেখানে বিজেপির সঙ্গে যে টক্কর চলছে, সেখানে আবার এদেরকে কাউকে আসতে দেবো না। এই যে দ্বিরকম দ্বিচারিতা নীতি, এবং এই নীতির ফলে কিন্তু পশ্চিমবঙ্গে দেখুন কংগ্রেসকে শেষ করে দিয়েছে, আর এখানে বিজেপির সঙ্গে মেন টক্কর চলছে, সেখানে এসআইআর হচ্ছে, অথচ ওখানে যে দিল্লির আবহে যে আন্দোলন, সেই আন্দোলনে যেহেতু এসআইআরটাকে প্রসঙ্গ নয়, দিল্লির পরিস্থিতি এখন যেটা হচ্ছে সেখানে হচ্ছে কি পলিউশন নিয়ে যে, কিন্তু পলিউশনকে শুধুমাত্র দাবি রাখা হয়েছে তা নয়, আমি যে প্ল্যাকার্ড দেখতে পাচ্ছি সেখানে কিন্তু ভোট চুরি দেখা যাচ্ছে। হ্যাঁ, ভোট চুরি প্রেজেন্টেশনটা এইরকম। রাহুল গান্ধী যে অভিযোগ করেছেন যে বিহারে ভোট চুরি হয়েছে, তার আগে তিনি বলেছেন দিল্লিতে ভোট চুরি হয়েছে, ভোট চুরির অভিযোগটাকে সামনে রেখে তৃণমূল কি সেই জন্য পিছিয়ে গেছে? একদম, কারণ একটা জিনিস বুঝতে হবে, ভোট চুরিটা এটা যতবারই ভোট হয়ে যাচ্ছে, ভোটের পরে রাহুল গান্ধীর এই স্ট্যান্ড পয়েন্টটাতে কিন্তু কংগ্রেসকে জাতীয় রাজনীতি থেকে আস্তে আস্তে করে সরিয়ে দিচ্ছে, কারণ এটা ইস্যু নয়, লড়াইটা তো সবাই লড়ছে। ভোট চুরিটাকে প্রধান ইস্যু করা হচ্ছে বলে এই বিক্ষোভে আংশিকভাবে জাস্ট ছুঁয়ে চলে গেছে তৃণমূল। একদম, মানে 2 জনকে রেখে দিল, অথচ ইন্ডি যে মান্যতা সেইটুকু দিল, বাকিটা যে জিনিসটা করার না। এখানে একটা কটাক্ষ করেছেন শ্রমিক ভট্টাচার্য, তিনিও সাংসদ রাজ্যসভার, তিনিও এই মুহূর্তে দিল্লিতে সংসদ চত্বরে ছিলেন সকালবেলা। তিনি যে কটাক্ষ করেছেন আমি হরিশঙ্কর আপনাকে শোনাতে চাই। তিনি বলছেন যে ভোট চুরি নিয়ে তৃণমূল কংগ্রেস অভিযোগ করবে কি করে, সব থেকে বড় ভোট চোর তো তৃণমূল কংগ্রেসের। শুনুন শ্রমিক কি বলেছেন। ভুল করে চলে আসতে পারে, আর যদি তৃণমূল পরিকল্পনা ভাবে 2 জনকে পাঠিয়ে দিয়ে থাকে, তাহলে এটাও অন্য যারা ধর্ণা দিচ্ছেন সঙ্গে তাদের বোঝা উচিত। সবচেয়ে বেশি ভোট চুরি যদি কোথাও হয় সেটা পশ্চিমবঙ্গে। সারা ভারতবর্ষের ভোট রাজনীতির সঙ্গে পশ্চিমবঙ্গের যে ভোট রাজনীতি সংস্কৃতিগত একটা পার্থক্য। তৃণমূলের তো সবচেয়ে বড় ভোট লুটেরা, তাদের সঙ্গে এরা বসে পড়ছে। এই ধরনের ধর্ণা দিলে আর যাই হোক, যে সরকারগুলো আছে এখন সেগুলো বদল হয়ে যাবে, আর 26-এও তৃণমূলকে রক্ষা করা যাবে। হরিশঙ্কর, ভোট চুরির সব থেকে বড় যে অভিযোগ ওঠা উচিত তৃণমূল কংগ্রেসের দিকে, পশ্চিমবঙ্গের যে ভোট তার সঙ্গে গোটা রাজ্যের আর কোনো জায়গার ভোটের তুলনা চলে না, কটাক্ষ করছেন বিজেপির সাংসদ, এবং এই জন্যই তৃণমূল কংগ্রেস সেভাবে পার্টিসিপেট করেনি। দেখুন, উনি তো অভিযোগ, বিরোধীরা অভিযোগ করবে সে ঠিক আছে, কিন্তু এইরকম অভিযোগ ব্যঙ্গ, দেখুন এইটা যদি তৃণমূল কংগ্রেস যদি ভোট চুরি করে কিছু করতো তাহলে মুখ্যমন্ত্রী হাঁটতেন না কখনো। এইটা আপনাদের বুঝতে হবে যে মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে গিয়ে তিনি কিন্তু হেরে আবার জিতেছেন। তাহলে যদি ভোট চুরির ব্যাপারটা থাকতো তাহলে একজন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তাকে ওই কয়েকটা ভোটে হারতে হতো না, ঠিক আছে? অর্থাৎ এইটুকু মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে হেরে যাওয়া এটা প্রমাণ করে যে তৃণমূল কংগ্রেস ভোট চুরি করে না। শুধু ওই একটা ইনস্ট্যান্স প্রমাণ হয় যে আমাদের মুখ্যমন্ত্রী যিনি রাজ্যটাকে চালাচ্ছেন সে ওইখানে ভোট কম পেলেন। অর্থাৎ যদি ভোট চুরির ব্যাপারটা থাকতো তাহলে এইটা হতো না। বলুন সময়। দেখুন,
উনি যে কথাটা বলছেন সে কথাটা থেকে আমি একটা যেটা বলবো, ধরুন আজকে পঞ্চায়েত ইলেকশন, কর্পোরেশন ইলেকশনে যে হারে মানুষের মৃত্যু অহরহত হতে থাকে, তারপরে যদি ভোট চুরির ভয় যদি না থাকতো, ভোটকে যদি চুরি না করতে হতো, তাহলে তৃণমূল কংগ্রেস এই 15 বছর সাম্রাজ্য এইভাবে দেখাতে পারতো না। আর একটা জিনিস হয়ে গেছে, বিরোধীদের পরিসরটা এতটাই ছোট হয়ে গেছে, বিরোধীরা সেই মতন ভাবে বিরোধিতা করতে পারে না পশ্চিমবঙ্গে। আর ভোট চুরির ব্যাপারে যদি বলেন, তাহলে ডায়মন্ড হারবারের যে সংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি এত ভোটের মার্জিনে কখনোই জেতেন না, এবং বারংবার যে ইতিহাস হচ্ছে, এই যে এসআইআর হয়েছে, এখানে দেখুন এসআইআর এর পুরো প্রক্রিয়াতে মৃত ভোটারের মধ্যে এমন 120টা এমনি মানে যে পার্ট রয়েছে, সেখানে একজনও মারা যায়নি। এরকম 2200 কত এখানে, সেখানে সেই বুথেতে মাত্র 10 জনের মৃত্যু। তাহলে এর পরে আর কি প্রশ্ন থাকবে, কি উত্তর দিতে হবে? এটা এসআইআর, তাতেই আতঙ্কে এবং এত সুন্দরভাবে মানে কি বলবো, যে রিগিং, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী যখন বিরোধী ছিলেন তখন বলতেন যে সায়েন্টিফিক রিগিং। সায়েন্টিফিক রিগিং কি হারে এগিয়ে আছে, এর পরেও যদি এই প্রশ্ন উত্তর যদি এটাই দিতে হয়, 2200 উপরে 2200 সামথিং নাম্বারটা, যে এই বুথগুলোতে 2002-তে যারা ভোটার লিস্টে যাদের নাম ছিল তারা প্রত্যেকে এক্সিস্ট করছে এবং প্রত্যেকে তাদের ফর্ম জমা দিয়েছে। 100% ফর্ম ফেরত এসছে ডিজিটাইজ হওয়ার জন্য। এটা কি একটা আশ্চর্যজনক বিষয় না? 23 বছর কাটলো। 23 বছর কাটলো, এবার 23 বছরে ওই সময় যদি তারা প্রথম ভোটার হয়ে থাকে, এরকমও তো হতে পারে, সেই সময় জাস্ট নাম তুলেছে। এবার আপনি কি করে সেটা প্রমাণ করছেন যে এই মানে মৃত বাদ যায়নি, মানে যে প্রত্যেকটা যে ইয়ে হয়েছে তারা সবাই তাহলে 22 বছরের বয়স ছিল? এটা কখনো আপনার কাছ থেকে এটা উত্তর, এই উত্তর আপনি অঙ্কটা একটু বলে দিন না। অঙ্কটা তো মিলে যাচ্ছে যে অবশ্যই সত্যি কথা বলতে গেলে কি, দেখুন ভোটার যদি থাকে সেটা অবশ্যই বাদ যাবে, সেটা ধরা পড়বে। তাহলে এটা নিয়ে এত চেঁচামেচি কি আছে? সেটা অটোমেটিক্যালি বাদ যাবে আপনার জমা যদি দেয়া থাকে। জমা এক মিনিট অঙ্কটা বুঝতে হবে খুব সহজ ভাবে। 25-এর তালিকা অনুযায়ী ফর্ম ছাপা হয়েছে, তাহলে 25-এর তালিকা অনুযায়ী ফর্ম বিলি হয়েছে। এবার যারা ফর্ম বিলি করেছেন তারা তো 25-এর তালিকা অনুযায়ী প্রত্যেকে পেয়েছেন, তাই 100% ফর্ম বিলি হয়েছে। কিন্তু এই 2200 বুথের বৈশিষ্ট্য কি? 100% ফর্ম ফিল আপ হয়ে ফেরত এসছে। ফিল আপ হওয়ার কন্ডিশন কি ছিল? হয় আপনি 2002-তে ছিলেন, অথবা আপনার বাবা দাদু কেউ 2002-তে ছিল, এবং প্রত্যেকে যদি এভাবে ফর্ম ফিল আপ করে থাকেন, তাহলে এটা কি প্রমাণ হয় যে হতেই পারে 2025-এ যে তালিকা তৈরি হয়েছে তা একদম আপ টু ডেট ছিল এবং সব মৃত ভোটার তখনই বাদ হয়ে গিয়েছিল? তাহলে তো 2025-এ কোনো মৃত ভোটারের নাম থাকে না, ফলে মৃত ভোটারের জন্য ফর্ম তৈরি হয় না, আর ফর্ম তৈরি না হলে ফেরত না আসার বিষয়টাও থাকবে না। তাহলে এইভাবে ব্যাপারটাকে দেখানো হচ্ছে কেন? এইভাবে যদি ওই যে বলেন কি জাদু, এই যে এত সুন্দর জাদু কাটি দিয়ে এই যে জিনিসটা হচ্ছে, আমি আপনাকে আরো ভালোভাবে লজিকেই বলছি। যদি এই জিনিস হয়ে থাকে, আপনি দেখুন যে তথ্য যদি ঠিক থাকতো তাহলে ফিরত আসতো না। আজকে তথ্যগুলো সমস্ত ডিজিটালাইজেশন হয়েছে। দেখুন, যেখানে মৃত ভোটারের নাম তালিকায় রয়ে গিয়েছে, আমার সেখানে মৃত ভোটারের ফর্ম ফেরত আসবে না, বা আসবে মৃত বলে লেখা অবস্থায়, তার বাড়ির লোক জানাবেন ইনি মৃত। কিন্তু এই 2200 বুথে যদি প্রত্যেকে মারা যাওয়ার পর 2025-এর যে তালিকা সংশোধিত হয়ে গিয়ে থাকে, অর্থাৎ অনেস্টলি সবাই কনসিডার করেছেন এবং মৃতদের নাম বাদ পড়ে গেছে, তাহলে তো আর নতুন করে সেখানে মৃত ভোটারের নাম 25-এর তালিকায় থাকার কথা না। এবং সেই জন্য প্রত্যেকে জীবিত, হয় তারা 2002-এই ছিলেন, অথবা তারা 2002-এ তাদের বাবা বা দাদুর নাম দেখিয়েছেন। ফলে 100% ফর্ম ফিল আপ আসতেই পারে। 100% ফর্ম ফিল আপ আসছে বলছেন, তার মানে এখানেই তো পরিষ্কার হয়ে যাচ্ছে যে আতঙ্ক কাকে বলে এবং কিভাবে জল মেশাতে হয়। এই জায়গাটা আছে বলে, এই জায়গাটা আছে বলে আজকে যে প্রশ্ন চিহ্ন উঠেছে, প্রশ্ন চিহ্ন ওঠার কারণটা কি? স্বচ্ছতা নেই বলে। যদি স্বচ্ছতা স্বচ্ছতা নেই বলে এই প্রশ্ন। আরেকটা জিনিস দেখুন, নির্বাচন কমিশন যে কাজ করছে সেটা হচ্ছে গিয়ে সাধারণ মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে এসআইআর হচ্ছে।
কথাটা আমি একদম। বলছি একদম, এটা যদি আপনিও মানেন তাহলে একদম, দেখুন, 100% মানবো না কেন? মানেন এত তো? টাকা খরচা হচ্ছে, এত একটা কোটি ভোট টাকা করতে যেরকম আপনার খরচা আমার হচ্ছে, সকলের এখানে পয়সা total খরচা করে, এত টাকা তাহলে খরচা হচ্ছে। নির্বাচন কমিশনের এখানে কিছু তো দায়িত্ব থাকে যে তারা এই স্বচ্ছতা যখন করতে পারছে না, আর একটা জিনিস করতে নির্বাচন পারছে না, সেটা কোথায় না, বলা না, যাবে? আমার কথাটা শুনুন না, নির্বাচন কমিশন যেভাবে ভাবছে যে অন্যান্য রাজ্যে যেভাবে, বিহারে যেভাবে এসআইআর হয়েছে পশ্চিমবঙ্গেও সেইভাবে হবে, কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যটাতে যে কি অনাচার চলে সেটা নির্বাচন কমিশনের অনেক আগে বোঝা উচিত ছিল, আজকে বুঝতে পারেনি বলে তাই জন্য বলছে আজকে অন্যান্য স্টেট থেকে আমি এই যে বিএলও বা এদের যে না, না, দেখুন, এরকম ভাষা ভাষা অভিযোগ করলে হবে না সঞ্জিত। একদম। এই যে আপনি বলছিলেন যে ওখানে 2200 বুথে সবকটা ফর্ম ফেরত আসার পেছনে কারচুপি আছে, কিন্তু আমি বলছি কারচুপি আছে এটা প্রমাণ করতে হবে। তো একটা জিনিস হরিশঙ্কর, আমাকে একটা জিনিস বলুন, যে 2200 বুথ কিন্তু খুব কম বুথ নয়, 2200 বুথ মানে প্রায় 22,000 ভোটার। ঠিক আছে। এই 22,000 ভোটারের মধ্যে একজন ভোটারও তার জায়গা বাড়ি থেকে অন্য কোথাও গিয়ে চাকরি করতে যাননি, একজন ভোটারও তার বিয়ে হয়ে শ্বশুর বাড়ি চলে যাননি, একজন ভোটারও মারা যাননি। মারা যাননির একটা এক্সপ্লেনেশন হতে পারে যে 25 যদি সংশোধিত তালিকা হয় তাহলে মারা যাননি। তারপরে কারোর বিয়ে হয়নি, কেউ চাকরি পেয়ে অন্য কোথাও যাননি, একদম প্রত্যেকে রয়েছেন। এটা একটা আশ্চর্য বিষয় না? এটা আশ্চর্যের কি হবে? এই ধরুন, আমিও কলকাতার বাসিন্দা আছি, আমি থাকছি এখানে, কিন্তু আমি 2002-তে আমার ভোটার লিস্ট আছে নদিয়াতে, তা আমি তো চেঞ্জ করিনি। এবার সেখানে তো আমাকে তো দেখতে পাওয়া যায় না সেই জায়গাটায়, কিন্তু ভোটের সময় আমি যাই এবং ফর্ম ফিল আপ করতে আপনি গেছেন অবশ্যই। তাহলে এই যে প্রবলেমটা আপনারা দেখতে পাচ্ছেন না, ওখানে তো এইরকম ছেলে নেই, এই সংখ্যাটা নেই, তাহলে হঠাৎ করে আপনি এই যে অভিযোগটা, সেই অভিযোগটা তো ঢোপে টেকবে না, আসলে তো আছে। আরে অভিযোগ আপনি দেখুন, ঠিক আছে। পরশুদিন অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী যে সে করতেই পারে। 28, 27, 28, 29 পারবেন। বিরোধীরা অভিযোগ আইপ্যাক করবে। নাম করে হ্যাঁ। আইপ্যাকের মাধ্যমে 27, 28, 29 এক ধার থেকে মৃত ভোটারদের এবং অবৈধ নাগরিক যারা অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করা লোক তাদেরকে ভারতীয় সাজিয়ে তাদের আত্মীয় স্বজন দেখিয়ে ফর্ম ফিল আপ করে জমা দেওয়া হয়েছে, এবং এর জন্য ডিএম চাপ দিয়েছেন, এর জন্য এডিএমরা কাজ করেছেন, এবং প্রত্যেক বিএলও যারা কনসার্ন তাদের উপর প্রেশার তৈরি করা হয়। আলটিমেটলি তো ইলেকশন কমিশন তো করবেন, ইলেকশন কমিশন তো সমস্তটা দেখবেন, তারা বিএলও ঠিক করছেন, তারা সমস্ত কিছু দায়িত্ব এটা দিচ্ছেন। দিয়ে আপনি কি জাস্টিফাই করছেন আমরা যদি করেও থাকি বেশ করেছি না, ইলেকশন একদমই না, কমিশন দেখবে? একদমই না, তাহলে একদমই না। আগে আপনি ইলেকশন কমিশনের কথা বলছেন, না, আমি জানতে চাই যে তৃণমূল কংগ্রেস এই ধরনের ঘটনা ঘটিয়েছে কিনা। তৃণমূল কংগ্রেস ফর্ম ফিল আপটা কি কে নিচ্ছে? বিএলও নিচ্ছে। বিএলও কাদের? বিএলও কার কাজ? মানে রাজ্য সরকারেরই কর্মী। বিএলও তো রাজ্য সরকারের কর্মী, কর্মী হলে অস্বীকার করতে পারবেন? না, না, বিএলও যদি রাজ্য সরকারের কর্মী হয়, রাজ্য সরকারের যদি কর্মী হয় তার দায়িত্ব থেকে তিনি, তার মানে এই নয় আমাকে ইলেকশন কমিশন যদি দায়িত্ব দেয় তাহলে আমি তখন রাজ্য সরকারের কর্মী থাকি। তার মধ্যে নেই, যেমন আজকে দেখুন সাধারণের পয়সা, আমি বারবার বলছি আপনিও সহমত পোষণ করেন, অবশ্যই স্বচ্ছতা মানুষ ভোটাররা কি করে দিচ্ছে, একটা দিনের রোজগার তাদের নষ্ট হচ্ছে এই এসআইআর এর ফর্ম ফিল আপ করার জন্য, তারপরেও যদি স্বচ্ছতা না নিয়ে আসতে পারে। এবং প্রথম কথা হচ্ছে অস্বচ্ছতা কিভাবে আপনি প্রমাণ করবেন, দ্বিতীয় অস্বচ্ছতার যে অভিযোগ, এই অভিযোগ আপনি তৃণমূলের বিরুদ্ধে করছেন না কমিশনের বিরুদ্ধে? না, না, আমার একটা বক্তব্য, উনি বারবার বলছেন বিএলওরা রাজ্য সরকার কর্মচারী, যখন তিনি ইলেকশনের দায়িত্ব থাকেন, ইলেকশন কমিশনের দায়িত্ব থাকে, তখন তিনি কি করে সে রাজ্য সরকার যে ভাষায় কথা বলছে, কি করে রাজ্য সরকারের কথা বলছে, কেন বলবে ওই কথা? ওই কথা তো তাদের সমস্যার জন্য তারা বলবে, তাদের সমস্যার কথা তারা বলবে, অবশ্যই বলবে। কেন এই কথা বলবে? এটা তো তারা তো তাহলে তো নির্বাচন কমিশনের তাদের সমস্যা থাকে তারা বলবে না। এই বিতর্কটা কদিন ধরেই চলছে, টানা একই বিষয় নিয়ে আলোচনা চলছে। আজকে একটা ইন্টারেস্টিং জায়গায় ছুঁতে পেরেছিলাম, জাস্ট আলোচনাটা শুরু হয়েছিল তার যে পশ্চিমবঙ্গের রাজনীতি, শ্রমিক ভট্টাচার্যের অভিযোগের ভিত্তিতে পশ্চিমবঙ্গের নির্বাচনী রাজনীতি অন্য যে কোনো রাজ্য থেকে আলাদা, আর পশ্চিমবঙ্গের ভোট এই ছবিটাও সম্পূর্ণ আলাদা। এখন সহিংসতার প্রশ্নে এটা তো আলাদা বটেই, কিন্তু অন্য কোন রকম কারচুপির কথা এখানে বসে হরিশঙ্কর স্বীকার করতে রাজি নন, কারণ তিনি বলছেন যে পশ্চিমবঙ্গে যে ভোট হয় সেই ভোটে কেন্দ্রীয় বাহিনী থাকে, সেই ভোটে নির্বাচন কমিশনই দায়িত্বে থাকে, ফলে এখানে যে কারচুপি হয়, যে অভিযোগ শ্রমিক করছেন সেইটাকে আপনি সরাসরি নাকচ করছেন, সেরকম কিছু হয় না।
হ্যাঁ একদম একদম, যেখানে যেখানে আমি তো পরিষ্কার বলে দিলাম যে যদি কারচুপির ব্যাপারটা থাকতো, একজন মুখ্যমন্ত্রী থাকা অবস্থায় তিনিও ভোটে দাঁড়িয়ে তাহলে হেরে সেটা যেতেন না। করেছেন। কিন্তু আচ্ছা, আরেকজন প্রাক্তন সাংসদ কংগ্রেস নেতা অধীর চৌধুরী এই ব্যাপারে খুব ইন্টারেস্টিং আজকে মন্তব্য করেছেন, আমি আপনাদের শোনাতে চাই অধীর কি বলেছেন। ভোট ডাকাতি হয়, আমরা সবাই জানি, যারা নির্বাচন করি, যারা পার্টি করে, আমরা সবাই জানি পঞ্চায়েত ভোট করতে দেওয়া হয় না, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেওয়া হয় না, সমবায় ভোট করতে দেওয়া হয় না, বাংলায় যে ভোটার লিস্ট তৈরি হয় সেখানে মৃত ব্যক্তির কোনো অভাব থাকে না, ফলস ভোটিং এর কোনো অভাব থাকে না, প্রক্সি ভোটিং এর কোনো অভাব থাকে না। আপনি আমেরিকায় আপনার ভোট এখানে হয়ে যাবে, সে ব্যবস্থা তৃণমূলের আছে। তাহলে ভোটের কারচুপির অনেক পদ্ধতি আছে, প্রক্সি ভোট আছে, মৃত ভোটকে আপনি আপনার মতো করে ব্যবহার করতে হবে। সর্বশেষে নির্বাচন কমিশন থেকে পাঠাচ্ছে, সে ফৌজ ম্যানেজ করার ব্যবস্থা আছে, সেই কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার ব্যবস্থা আছে টাকা দিয়ে, পয়সা দিয়ে। কারণ আপনারা জানেন কেন্দ্রীয় বাহিনীতে যারা আসে, যারা অফিসার, তারা আইপিএস, পশ্চিমবঙ্গে যারা সরকারের হয়ে যারা প্রশাসন চায় তারাও আইপিএস। সেই আইপিএস এর আন্ডারস্ট্যান্ডিং তৈরি করা হয় অনেক কিছুর বিনিময়ে, আমি ডিটেলস তথ্য দেবো না, অনেক কিছুর বিনিময় দিয়ে ম্যানেজ করা হয়। অর্থাৎ পশ্চিমবঙ্গে ভোট ম্যানেজ জটিলতা। এসব কি বলছেন অধীর? তাহলে হরিশঙ্কর? অধীর বাবু তাহলে এত বছর যখন বহরমপুরে জিততেন, তাহলে কি এই যখন জিততেন তখন ভোট সুন্দর হচ্ছে, যখনই হেরে গেলেন সঙ্গে সঙ্গে উল্টো ভোট দিকে ডাকাতি। বলে ভোট ডাকাতির ব্যাপারটা না, কিন্তু অধীরদা বলছেন, একেবারে অকারণে বলছেন, পঞ্চায়েত ভোট, মিউনিসিপ্যালিটি ভোট করতে দেওয়া হয় না, কেন্দ্রীয় সরকারের কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করা হয়। ছিলেন কেন্দ্রীয় সরকারের। দেখুন, কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার থেকে কেন্দ্রীয় বাহিনী যখন আসে তখন কিন্তু এখানে আসার পর রাজ্য সরকারের অধীনেই তাকে কাজ করতে হয়। সে কিন্তু ওই মিলিটারি শাসন যেভাবে হয় সেভাবে কাজ করে না। তো তাহলে তাকে যদি কাউকে হাজারদুয়ারি ঘুরতে পাঠিয়ে দেয়, কাউকে যদি ওদিকে যায়, তাহলে সে সেইভাবেই কাজ করছে। এবং তারপরেও একটা কথা বলি, তারপরেও যদি রাজনৈতিক মানে নেতাদের এবং তৃণমূল কংগ্রেসের যদি সদিচ্ছা থাকতো আমি স্বচ্ছভাবে ভোট করাবো, তাহলে এত গন্ডগোল হচ্ছে কেন? বিহারে এই সদ্য আপনি আমাকে বলুন অধীর হেরে যাওয়ার ফ্রাস্ট্রেশন থেকে বলছেন এসব এখন? না, অধীর বাবু দীর্ঘদিনের রাজনীতিবিদ এবং দীর্ঘদিনের অভিজ্ঞতা, 25 বছর জিতেছেন, তখন এই কথা আসেনি। বলেনি দীর্ঘদিনের রাজনৈতিক সম্পন্ন এবং রাজনৈতিক অভিসন্ধি, রাজনৈতিক পুরো চেতনা তার মধ্যে একদম বিরাজমান। তো সেই জায়গা থেকে তার অভিজ্ঞতাকে তিনি শেয়ার করছেন। পশ্চিমবঙ্গের রাজনীতি ভালো বোঝেন এবং তিনি দীর্ঘদিন ধরে দিল্লিতেও থেকেছেন, দিল্লির রাজনীতিতেও তিনি পা মিলিয়েছেন। তো সেই জায়গা থেকে তার চিন্তন যে জায়গায় এসে ভারতীয় জনতা পার্টিও যে কথা বলছে, অধীর যা বলছেন তার জন্য দিল্লির রাজনীতিতে যেতে হয় না। না, পশ্চিমবঙ্গে থাকলেই এটুকু বোঝা যায়। অধীর ফ্রাস্ট্রেশন থেকে বলছেন না, অধীর সত্যি কথা বলছেন, একদম পুরো বাস্তব যে কথা সেই কথাটাই তিনি তুলে ধরেছেন। এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে বারংবার এই জিনিস হয় বলে অধীর বাবু বলছেন, যদি তাহলে 25 বছর উনি যখন ওই জায়গাটায় ক্ষমতায় ছিলেন, যখন হেরে গেলেন তখন এই কথাটা এলো, এবার জিতে গেলে ওনার এই কথাটা আসতো না, কারণ এত বছর ধরে তো উনি এইসব কথা বলেননি। অধীর বাবু তার মানে আবার কেন্দ্রীয় বাহিনী নিয়ে যখন বলছেন, তাহলে উনিও কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিয়ে ভোট করিয়েছেন, তখন তো এই জিনিসগুলো ঘটনা ঘটছে। কেন্দ্র চালিয়েছেন 8 বছর, আমরা জানি মনমোহন সিং চালিয়েছেন, জন্ম এবং তিনি বলছেন। আমি এসআইআর নিয়ে এত বিতর্ক, তো এসআইআর নিয়ে এত বিতর্কের পেছনে বারবার বিজেপি এই কথাটা প্রজেক্ট করেছে যে এই যে মৃত ভোটার, এই যে অবৈধ ভোটার, এরাই হচ্ছে তৃণমূল কংগ্রেসের মূল অস্ত্র। এবং তৃণমূল কংগ্রেসের আবার সব থেকে বড় আপত্তির জায়গা ছিল, আপনারা জানেন সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতারা একাধিক জায়গায় এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন যে আমরা এসআইআর এর বিরোধিতা করছি না, আমরা এসআইআর এর এই পদ্ধতির বিরোধিতা করছি। মূল প্রশ্নটা হচ্ছে ভোটার বাদ গেলে সেখানে কখনো তৃণমূল বলবে না। মূল প্রশ্নটা হচ্ছে তৃণমূলের অভিযোগ ছিল যে 1 কোটি ভোটার, 1,30,00,000 ভোটার বাদ যাবে, এই যে ফিগার, এটা বিজেপি নেতারা, এটা শুভেন্দু অধিকারী কোত্থেকে পাচ্ছেন? এটাই তো আপনাদের সেই সংখ্যা আগে থেকে কি করে যাচ্ছে, কিভাবে যাচ্ছে? কিন্তু আমার কাছে হরিশঙ্কর, আমার কাছে খবর এখনো পর্যন্ত একটা রাফ যা হিসেব পাওয়া গেছে, যতটুকু ডিজিটাইজ হয়েছে তাতে ইতিমধ্যেই প্রায় 44 লাখ ভোটার যাদের হদিশ পাওয়া যায়নি।
আমি সংখ্যাটা আরো বাড়বে নিঃসন্দেহে, এটা এখনো পর্যন্ত যেটুকু যা হয়েছে তার অ্যাপ্রক্সিমেট হিসেব 44 লাখ ভোটার ইতিমধ্যেই যাদের হদিশ পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মানে অনেকে বলছেন মার্ক এটা মৃত ভোটারের সংখ্যাই 44 লাখ হতে পারে। এবারে 44 লাখ মৃত ভোটার 2025 ভোট দিয়েছে। তো কখনো বলছে না যে মৃত ভোটারদের নাম বাদ দেওয়া যাবে না, যেটা হবে সেটা কত হলে আপনারা বলবেন? না কত হলে বলবেন বৈধরা বাদ যায় একদম না, কত হলে না, সেই সংখ্যাটা তো হিসাব থাকবে, আসবে। নতুন এতদিন যা মারা গেছেন তাদের বাদ যাবে, অবশ্যই যাবে, কিন্তু এই নয় যে তাদেরকে জোর করে কেউ তুলতে যাচ্ছে। এখন অবধি যা হিসেব তাদের তো 44 লাখ বাদ যাচ্ছেই যাবে, এই অ্যাপ্রক্সিমেট হিসাবটা সত্যি হয়। কিন্তু পরিষ্কার কথা তখন বলা আপনারা হচ্ছে মেনে নেবেন যে 44 লাখ হিসাবটা ঠিক আছে, নাকি ওটা 80 লাখে গেলে তখন বলবেন যে না এখানে 10 না, লাখ একদমই না, সে 1 কোটিও যেতে পারে, 1 কোটিও হতে পারে, সেটা 2 কোটিও হতে পারে, আমরা তো এক্সাক্ট ফিগার আমরা বলতে পারছি না। সেই জন্যই তো আগে থেকে বলার কি আছে, আগে থেকে বলার কি আছে, আমরা কি আগে থেকে আপনারা আশঙ্কিত হচ্ছেন কেন যে বৈধ ভোটার বাদ যাবে? না, আশঙ্কিত না, বৈধ ভোটার বাদ যাচ্ছে কিনা এবং বাদ দেওয়ার জন্য এটা হচ্ছে কিনা সেই দিকে আশঙ্কা হচ্ছে। এই জন্য তৃণমূল কংগ্রেস সমস্ত মানুষগুলো তাদের খোঁজ খবর রাখছে এবং জটিলতা কেন হচ্ছে, কারণ বিএলওদের উপরে যে প্রেশারটা ক্রিয়েট করা হচ্ছে যে তোমরা এইগুলোকে বাদ দেবে, এইগুলোকে করবে, এই যে ব্যাপারটা হচ্ছে অবৈধ প্রেশার তৈরি করা হচ্ছে, অবৈধ প্রেশার তৈরি করা হচ্ছে, ভোটারদের বাদ দেওয়ার জন্য প্রেশার তৈরি করা হচ্ছে, সেইটা হচ্ছে উল্টো কথা বলছেন শুভেন্দু অধিকারী। এবং সেটা কি হচ্ছে যে তাদেরকে যেখানে প্রবলেমটা, শুনুন, যেখানে প্রবলেমটা ইলেকশন কমিশনের যে প্রবলেমটা আছে, সেখানে আমরা যেটুকু বুঝতে পারছি যে এই যে অ্যাপ দেওয়া হয়েছে তাদেরকে ঠিক মতো ফিল আপ করার যে টাইমিংটা, সেই টাইমিংটা সঠিকভাবে দিতে হতো এবং সেটা সঠিকভাবে দেওয়া হয়নি, সেই টাইমিংটাকে ঠিকঠাক দেওয়া হয়নি। কিছুদিনের মধ্যে আপনি আগে থেকে আশঙ্কিত হচ্ছেন কেন যে এটা করা যাবে না? আগে দেখে নিন। দেখুন, আপনি যখন বললেন যেটা 2 কোটিও পৌঁছতে পারে, হতেই পারে, সেখানে অবশ্যই একটা জিনিস, একটা ফিগারে আপনাকে প্রথমে আসতে হবে। আমাদের টোটাল আগে শুনুন না কথাটা, আপনি তো বললেন, আমি তো একদম আপনাকে ডিস্টার্ব করিনি, ভালো করে শুনুন। এখানে টোটাল হচ্ছে 7.5 কোটি, টোটাল মানে 7.5 কোটি 65 এরকম ভাবে টোটাল ভোটার আছে। তো তা থেকে যদি 2 কোটি, আপনার কথাতে যদি 2 কোটি ভোট মানে যদি ভোটার ইয়ে থেকে বাদ চলে যায়, তাহলে কত কোটির মধ্যে এসে দাঁড়ালো? তাহলে এইখানে যে আগের বারে যখন ভোট হয়েছিল আপনি নিশ্চয়ই জানেন এবং জনগণও জানে, এখানে যখন 2021-এ যখন ভোট হয়েছিল সেই ভোটেতে যে মার্জিনে জিতেছিল, সেই জায়গাটাতে যদি 5% ভোট এদিক থেকে ওদিক হয়ে যায়, তাহলে এই আতঙ্কিত জন্য এক ধাপ এগিয়ে গিয়ে আপনারা নির্বাচন তারা যখন কাজ করছে আপনারা কেন লাফালাফি করছেন বলুন? আমি আর একটা প্রশ্ন, আমাদের সময় কমে আসছে, তাদেরকে প্রেসার করা হচ্ছে, তারা ওই প্রেসারের মধ্যে অসুস্থ হচ্ছে, প্রেসার করছে, এই কথাটা বলুন। নির্বাচন কমিশন প্রেসার করেছে, এটা তো ওদের কাজ, অবশ্যই আমার প্রশ্নটা শুনুন ভালো করে, এই প্রশ্নটা মন দিয়ে শুনে নিন। কোভিডের সময় যখন ডাক্তাররা তাহলে তাদের বাড়ি ছেড়ে যখন কাজ করছিল, তার থেকে বেশি প্রেসার বিএলওদের? আগে আমাকে প্রশ্ন উত্তর দিন। তারা যদি তাদের বাড়ি ঘর যদি পরিষেবা দিয়ে থাকে, তাহলে এই সামান্য জায়গায় আমি একটা কথা বলি সমজিৎ, আপনি যে উদাহরণটা দিলেন সেটা এখানে খাপ খায় না, এই জন্য যে ডাক্তাররা তাদের কাজ করেছেন, কিন্তু ডাক্তারদের উপর এরকম কোনো চাপ ছিল না যে না করতে পারেন তাহলে আপনার কালকে চাকরি চলে যাবে, ভয়ঙ্কর পরিস্থিতি। এখানে যে পরিস্থিতি রয়েছে, এসআইআরটা হলে পশ্চিমবঙ্গের একটা স্বচ্ছতা
আসবে। এই বিএলও এর কাজ করাচ্ছে নির্বাচন কমিশন, তাহলে রাজনৈতিক ভাবে আপনারা কেন এত চিন্তিত? এই পয়েন্টে আমি আরেকটা প্রশ্ন তুলতে চাই। আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করেছেন, সেখানে তিনি মোটামুটি তার ক্যাবিনেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ সব মন্ত্রীদের সঙ্গে ছিলেন, গুরুত্বপূর্ণ দপ্তরের সচিবদের সঙ্গে ছিলেন, এবং তিনি মুখ্যত এই সাংবাদিক সম্মেলনে গত 15 বছরে তার সরকার যে যে মাইলস্টোন পেরিয়েছে, যা যা ক্রিয়েট করেছে, সম্পদ তৈরি করেছে, জনস্বার্থে এবং জনকল্যাণে যা যা কাজ করেছে, তার বিরাট তালিকা নিয়ে বসেছিলেন। এবং তিনি বলেছেন যে এই যে সাফল্যের পাঁচালী, এটা তিনি মানুষের কাছে পৌঁছতে চান। আমার সেই পয়েন্টও আমি আসবো, আমাদের হাতে একটু সময় আছে, কিন্তু তার আগে আরেকটা বিষয় যেটা তিনি বলেছেন, একটু আগে সৌম্যজিৎ এবং একই সঙ্গে হরিশঙ্কর বলছিলেন যে কমিশন করাচ্ছে, জাতীয় নির্বাচন স্ট্যান্ড অর্গানাইজেশন যারা এসআইআর করাচ্ছে, কিন্তু সেই কাজ করতে গিয়ে যারা ধরুন বলা হচ্ছে যারা মারা গেছেন, আমি এখন অভিযোগই বলছি কারণ কমিশন অফিসিয়ালি তো অ্যাকসেপ্ট করেনি, কিন্তু কমিশন একথা বলেছে যে যারা এই নির্বাচনী প্রক্রিয়ার ভেতরে ছিলেন এবং এই কাজ করতে করতে অসুস্থ হয়েছেন বা যাদের মৃত্যু হয়েছে, এজন্য হয়েছে কি হয়নি বড় কথা নয়, এই প্রসেসের মধ্যে ছিলেন এবং কাজ করতে করতে এই সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়েছে, কমিশন কনসিডার করবে তাদের ক্ষতিপূরণ দেওয়া যায় কিনা। কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষতিপূরণের খাতা খুলে ফেলেছেন, আগেই ঘোষণা ছিল, আজকে আরো স্পষ্ট করেছেন। মুখ্যমন্ত্রী কি বলেছেন আগে আপনাদের এই ব্যাপারে শুনিয়ে নি, এই কম্পেনসেশনের ব্যাপারে। বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো, কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকে নিতেও চায় না, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। আর একটা হচ্ছে এসআইআর এ যারা মারা গেছে, আইদার সুইসাইড অর ট্রমায় অর এখনো স্ট্রোকে ভর্তি আছে, 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। এদের সবাইকে যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। আমি সমজিৎ আপনাকে দিয়ে শুরু করি। নির্বাচন কমিশন প্রসেসটার দায়িত্বে আছে, নির্বাচন কমিশনের কাজ, যদি সরকার এসআইআর এর জন্য মারা গেছে এই হেডে রাজ্য সরকার টাকা দেয়, তাহলে একদিকে যেরকম মুখ্যমন্ত্রী বলছেন যে মানুষকে বোঝানো যাবে সরকার পাশে আছে, আর এটাও কি বোঝানো যাবে না যে নির্বাচন কমিশন হচ্ছে ভিলেন? দেখুন, আমি একটা এটা কি করা যায়? আমি জানি না, আমি আইনে ব্যাপারটা কি আটকাবে কিনা আমি শিওর নই, আমি প্রশ্ন আমি তুলতে চাই। হ্যাঁ, প্রশ্ন আপনি তুলেছেন। দেখুন, আমি একটা যে কথা বলবো, পয়েন্টে পয়েন্টে কথা বললে অনেক নেতাদের আমি আজকাল দেখছি যে জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে। তার কারণ কি, এই যে এসআইআর এ মারা গেছে, কিভাবে কোন ডাক্তারের অনুবীক্ষণ যন্ত্র তৈরি হয়েছে যে এসআইআর এ মারা গেছে? তিনি তো অন্য কোনো পেশারেও তো মারা যেতে পারেন, হার্ট অ্যাটাক করতে পারেন, সেটা এসআইআর হলো কি করে? কোভিড এর সময় আমরা যখন দেখেছিলাম যে কোনো ব্যক্তি জ্বর, জ্বালা, সর্দি, কাশি যাই হোক না কেন, হার্ট অ্যাটাকে মারা গেল তখন কোভিড বলে লেখা হতো। তো এখন কি এসআইআর লেখা হচ্ছে? এটা কোন যন্ত্র পাওয়া গেছে যে এসআইআর আতঙ্কে মারা গেছে? এটা এখন অব্দি প্রুফ নয়। নির্বাচন কমিশন তাই জন্যই এখনো অব্দি তাকে স্বীকৃতি দেয়নি। এবার যে রাজ্য, এটা হচ্ছে গিমিক্স এবং নতুন চমকে বিশ্বাসী হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী। সেই চমক তিনি দিতে পারেন এবং 2 লক্ষ টাকা তিনি সবসময়ের জন্য যান, মদ খেলে মারা গেলেও হয় এবং এমনি ইয়েতে মারা গেলেও হলে 2 লক্ষ টাকা পায়, সেক্ষেত্রে তিনি অনুদান দিচ্ছেন, পরিবারদের দিচ্ছেন, সেটা আলাদা ব্যাপার। এটা কিন্তু কোন রকম ভাবে এসআইআর এর কাজ করার জন্য, মারা যাবার জন্য, ওই যে উনি একটা কথা বলে দিলেন, ওনারা নেবেন কি নেবেন না, প্রেস্টিজের ব্যাপার আছে। তো এখানে তিনিও জানেন যে এইটা সেইভাবে দেওয়া যায় না। আর নির্বাচন কমিশন এখনো অবধি সেইভাবে ডিক্লেয়ার করেনি যে এটা এসআইআর আতঙ্কে মারা গেছে, এর জন্য আমি এতগুলো মৃত হয়েছে। এটা কিন্তু নির্বাচন কমিশনের যেহেতু আওতায় কাজ করছে, সেই যেহেতু পরিষ্কার হয়নি, সেখানে এটা আমরা মেনেও নিতে পারি। দেখুন, এইখানে সরকার সরাসরি ঘোষণা করে দিচ্ছে এসআইআর জন্য। এসআইআর কোনো সরকার, এটা কিন্তু কোনো রাজনৈতিক দল। এসআইআর কোনো রোগ নয় যে ডক্টর লিখবেন, ফার্স্ট কথা এটা। এসআইআর কোনো রোগ নয়। এসআইআর আতঙ্ক বলছেন কেন? এসআইআর এ মারা গেছে কিভাবে প্রেসক্রিপশনে বলবেন? আমাকে বলেন। আপনি তো জলাতঙ্ক তো জলাতঙ্ক হলে তাহলে কুকুরে কামড়েছে, তাহলে কি এটা এসআইআর কি কুকুর? তাহলে এসআইআর একটা রাজনীতি করবেন, তাহলে তো এটা দিয়ে রাজনীতি করছেন। ফার্স্টে কি হচ্ছে যে এসআইআর একটা রোগ নয়। আমি ক্লিয়ারলি বলছি, এসআইআর একটা রোগ নয় যে ডক্টর সেটা প্রেসক্রাইব করতে পারবে
মানে অবশ্যই আতঙ্কিত। হরিশঙ্কর, আমার প্রশ্নটা আতঙ্কিত তোলার বটে। কারণটা কি আপনাকে আমি বুঝিয়ে বলি, কেন আমি একজন সাংবাদিক হিসেবে এই প্রশ্নটা তুলছি। যদি তৃণমূল কংগ্রেস বলতো না আমরা 2 লাখ টাকা করে দিচ্ছি, আমি প্রশ্ন তুলতাম না, কিন্তু এটা তো সরকার বলছে। ওখানে যিনি বলছেন তিনি সরকারের মুখ্যমন্ত্রী বলছেন, ওখানে যিনি বসে ঘাড় নাড়ছেন তিনি রাজ্য সরকারের মুখ্য সচিব ঘাড় নাড়ছেন। সরকার কি বলতে পারে যে এই মৃত্যুটা এসআইআর এর জন্য এবং সেই জন্য আমি তাদের ক্ষতিপূরণ দিচ্ছি, যেখানে নির্বাচন কমিশন গোটা বিষয়টার দায়িত্বে আছে? হ্যাঁ, তা নির্বাচন কমিশন দেখবেন, অবশ্যই তারা বলেছেন যে দেখবেন, এটা দেখবেন ঘোষণা করেনি। ঘোষণা আপনারা কেন করছেন? না, নির্বাচন কমিশন একজনও বলেনি যে মারা গেছে, আপনারা বলছেন এসআইআর এ মারা গেছে, তারপরে তথ্য নেই আপনার কাছে। আপনি এই জায়গাটা বুঝুন, যারা সুইসাইড করেছে তারা সুইসাইড নোট লিখে গেছে, সেটা বেসিসে তারা কিন্তু বলা হচ্ছে। হরিশঙ্করের সাফাইটা শুনি, হরিশঙ্কর ব্যাখ্যা করুন। যারা হরিশঙ্কর সরকার বলছে এটা। যারা সুইসাইড করছেন তারা সুইসাইড, অনেকেই সুইসাইড নোটে লিখে গেছেন এই কথা। আমার একটুখানি বলার আছে, সুসাইড নোটটা যদি তিনি লিখে যান তো সেখানে সুসাইড নোটটা তো তার জন্য তদন্ত হওয়া দরকার। তদন্ত হওয়ার আগে কি করে বলে দিচ্ছে? তদন্ত হওয়ার আগেই তো বলছে যে সুসাইড করে গেছে, এসআইআর এর জন্য সুসাইড করেছে। হ্যান্ডরাইটিং কি করে কখনো কতদিন সময় লাগে আগে বলুন? যদি হয় বলে এই সেটা বলা যাচ্ছে না। এই কথা বললে অভিযোগ করে যান যে বলুন, যদি কেউ সুইসাইড নোটে কোন একটা জিনিস এর বিরুদ্ধে আমি লিখে গেলাম যে ওটা ওনারই হাতে লেখা। এক মিনিট, আমি মেন পয়েন্ট থেকে সরতে চাইছি না। আমি বলছি সরকার কি এটা পারে? আমাকে হরিশঙ্কর বলুন, সরকার কি বলতে পারে এসআইআর এর মৃত্যু এবং সেই জন্য আমরা ক্ষতিপূরণ দিচ্ছি, যখন নির্বাচন কমিশনের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই এবং গোটা বিষয়টার দায়িত্বে নির্বাচন কমিশন? দেখুন, এই যে প্রেশারটা, সেই প্রেশারে যখন এই প্রেশারটা যদি না থাকতো তাহলে নির্বাচন কমিশন কেন এই 1 সপ্তাহ আবার বাড়ালেন? আপনি বুঝতেই পারছেন যে কি সমস্যায় তারা বিএলওরা কাজ করছেন। এই সমস্যাটা যদি নির্বাচন কমিশন শুধু বিএলও হচ্ছে না, 39 জন মানুষ বলা হচ্ছে তারা এসআইআর এর আতঙ্কে মারা গেছেন। সরকার তাদের ডক্টর লিখতে পারছে না, এসআইআর কোনো রোগ নাই বলে তারা লিখতে পারছে না। সরকার কি দেখতে পাচ্ছে যে এরপরে এই প্রেশারটা তারা নিতে পারছে না, তার জন্য তাদের। আবার আমি তো হরিশঙ্করের ব্যাপারটা বুঝেছি, আপনি আমায় বুঝিয়ে দিন সরকার কিসের বেসিসে দেবে, কোথা থেকে সরকারের কাছে এই সার্টিফিকেশন আসবে যে এই মৃত্যুটা এসআইআর জনিত, কে কোন এক্সপার্ট এই সার্টিফিকেটটা দেবে? এটা তো সরকার, এটা তো রাজনৈতিক দল নয়। সরকারকে তো টাকা দিতে গেলে ওই যে ওখানে বসে যিনি মুখ্য সচিব মাথা নাড়ছেন তাকে তো তার এগেনস্টে একটা কাগজ রাখতে হবে যে এইখানে প্রমাণ হয়েছে এটা এসআইআর এর মৃত্যু, এই জন্য আমরা তাকে টাকা দিয়েছি। সেই জন্য তো বলা হচ্ছে যে কে নেবে কে নেবে না, এটা তো একটা পয়েন্ট আছে ওখানে। সেটা তো কে নেবে কি কে নেবে সেকেন্ডারি পয়েন্ট, প্রাইমারি পয়েন্ট নিতে চাইলে তাকে তো দিতে হবে। হ্যাঁ, এবার তখন তাকে সরকার কিভাবে দেবে? তখন তো তাকে একটা জিনিস ডকুমেন্ট দিতে হবে যে হ্যাঁ আমি দেবে কি দেবে কি দেবে সে কি দেবে মানে এসআইআর তো কোনো ডাক্তার লিখতে পারে না। আরে সেটা তো তদন্ত হবে, তদন্ত অবশ্যই তদন্ত হবে, না হলে সেটা কেনার জন্য মানে গিমিকে তাহলে বিশ্বাস করেন, এটা তো মেনে নিন। গিমিকে কেন বিশ্বাস করেন? তা আপনাকে আপনি যদি আপনার কেউ কোনো আত্মীয় যদি কোনো একটা সুইসাইড লিখে দেন, সুইসাইড যখন লিখে যাবে তখন তো আগে সেটা দেখতে হবে, সেই দিকে আগে তদন্তটা করবে। পরিষ্কার জানেন এটা কোনো উত্তর নেই রাজনৈতিক। এই পয়েন্টে একা সৌম্যজিৎ বলছেন, আমি চাই সঞ্জিত বলছেন, আমি চাইছি হরিশঙ্কর আপনিও বলুন, আপনার বক্তব্যটাকে আপনি এস্টাবলিশ করুন। মুখ্যমন্ত্রী যখন বলছেন আমি ধরে নিচ্ছি সরকার টাকা দেবে, কিন্তু আমি টেকনিক্যাল সাইডটা জানতে চাইছি, লিগ্যাল সাইডটা জানতে চাইছি যে প্রত্যেকটাই তো আইন মেনে করতে হয় সরকার। অবশ্যই রাজনৈতিক দলের মতো নিজেদের ইচ্ছে হলো আর কাউকে আমি টাকা দিলাম এবং সেটাকে আমি প্রচার করলাম, এটা তো রাজনীতি নয়, এটা তো অ্যাডমিনিস্ট্রেশন। যখন তিনি বিএলওর দায়িত্ব আছেন, বিএলওর আমি শুধু বিএলওদের কথা বলছি না, 39 জন যারা বিএলও নন, যারা সাধারণ মানুষ বলা হচ্ছে তারা এসআইআর আতঙ্কে মারা যাচ্ছে, 2 লাখ টাকা ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে। তাদের পরিবার তাদের সমস্ত সক্ষ সাবত হবে, তারা সেটা বলছেন। এবার সেই মানুষের উপরে ভিত্তি করে তারপর সেটা তদন্ত হবে, লিখবে যে এসআইআর এ মারা গেছে, লিখবে রিপোর্ট দিতে হবে যে এসআইআর জনিত কারণে। অবশ্যই তার সেখানে যখন তিনি আতঙ্কে ঘুরছেন, সেই আতঙ্কটা কিসের জন্য সেটা অবশ্যই লেখা হবে। এটা আপনার কাছেও প্রশ্নের উত্তর নেই, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে উত্তর নেই, আমরা সে ব্যাপারে কোনো মন্তব্য করব না। না আরেকটা সরকারের কাছে কি উত্তর আছে না যে সরকার সময় মতো জানাবে। মৃত্যু যে হয়েছে তার কাছে ডকুমেন্টস নেই, সে কি করে দিচ্ছে?
নির্বাচন কমিশনের আওতায় কাজ করছে, তাহলে নির্বাচন কমিশন এখন অব্দি ডিক্লিয়ার করেনি, সরকার কি করে নিজের দায়িত্ব নিচ্ছে? সরকার তো সমস্ত সাধারণ মানুষের ট্যাক্সের পথে চলে, তো সরকারকে বলতে হবে না, কৈফিয়ত দিতে হবে তো, তাহলে ওনাকেও তো বলতে হবে কিসের ভিত্তিতে এসআইআর একদম কৈফিয়ত দিয়েই তিনি টাকাটা দেবেন। হ্যাঁ, কৈফিয়ত দিয়েই টাকাটা দেবেন। কিসের আমি তো সেইটাই জিজ্ঞেস করছি, সাধারণ মানুষ জানতে চায় যে কিসের ভিত্তিতে আপনি এই ঘোষণাটা করলেন। সাধারণ ভিত্তি হলো যে এই যে ওই যে বললাম ফার্স্ট হলো ঘোষণা হয়েছে, টাকা তো এখনো পাইনি। আরে ঘোষণাটাই তো অনৈতিক ঘোষণা হয়ে গেল। অনৈতিক কেন ঘোষণা হবে? একটা সরকার অনৈতিক কাজ করবে, অনৈতিক কেন হবে? তিনি মারা যান, এটা মানুষ যদি মারা যান তাহলে অবশ্যই পাবেন। তৃণমূল সরকার অবশ্যই আতঙ্কে মারা গেলে তাহলে পেশারে এবং পেশা দিয়ে ভোট কিনতে হয়, একজন পেশারে এত পেশারে যখন কাজ করবে তখন তো কোনো অসুবিধা হবে। এখন অবধি একটা দায়িত্ব নিয়ে কাজ করতে করতে মারা গেলে সেটা অবশ্যই এসআইআর হবে। এই টেবিলে খোঁজা সম্ভব নয়, এটা আমরাও জানি। এখানে শুধু বিতর্কই হতে পারে, সমাধান হওয়ার কোনো সম্ভাবনা নেই। এটা আমরা ইন কোর্স অফ টাইম জানতে পারবো, হয়তো এটা নিয়ে নিশ্চয়ই সরকারের কাছ থেকে কোনো ব্যাখ্যা আসবে। আমি এবার একটা পরের পয়েন্টে যাচ্ছি, মুখ্যমন্ত্রীর মন্তব্যেরই বা আজকে সাংবাদিক সম্মেলনের আরেকটা অংশ আমি দেখাবো। আমি সবাইকে অনুরোধ করবো, হরিশঙ্কর, সৌম্যজিৎ এবং আমাদের দর্শকদের প্রত্যেককে বলবো খুব মন দিয়ে দেখুন। মুখ্যমন্ত্রী আজ পুরো হিসেব দিয়েছেন 15 বছরে তিনি কি কি সাফল্য পেয়েছেন, তার সরকার বিভিন্ন বিভাগ কোথায় কোথায় কি কি ধরনের সাফল্য এসছে, আয় কত বেড়েছে সরকারের। তিনি বলেছেন কেন্দ্রের কাছ থেকে আমরা টাকা পাচ্ছি না, আমাদের চালাতে অসুবিধা হচ্ছে, কিন্তু তারপরেও তিনি দাবি করেছেন আমরা আমাদের আয় বাড়িয়েছি এবং উন্নয়নের যেখানে যেখানে প্রয়োজন সরকার খরচ করতে পেরেছে এবং করছে, এবং তার সঙ্গে জনকল্যাণমূলক যে সমস্ত স্কিম রয়েছে সেগুলোর কথা উনি বলেছেন। কিন্তু এই যে উন্নয়নের খতিয়ান, উন্নয়নের পাঁচালী, যেটাকে তিনি বলেছেন যে এটা সবার কাছে পৌঁছতে হবে, সেটা পৌঁছানোর প্রক্রিয়া বলতে গিয়ে তিনি যখন সেটাকে ব্যাখ্যা করেছেন, আমি সেই অংশটা বা তার একটা ছোট্ট অংশ আপনাদের শোনাবো। মন দিয়ে শুনুন, কারণ এখানে আমার কোন একটা জায়গায় একটা কনফিউশন লেগেছে, আমি সেই কনফিউশনটা এই টেবিলের সামনে রাখতে চাইছি। শুনুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। আমি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে বিডিও, ডিএম, এসডিও, অ্যাডিশনাল এসপি, এসপি থেকে শুরু করে আইসি থেকে শুরু করে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিডিও থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাবো। এবং আমাদের উন্নয়নের পচারি যেন ঘরে ঘরে পৌঁছে যায়। সিএস আপনাদের সাথে কথা বলবেন, সবটা তৈরি হয়ে যাওয়ার পরে আপনাদের দেবেন। আপনারা ইলেকশনের কাজ যেমন করছেন করুন, সাথে সাথে মনে রাখবেন এইটা হচ্ছে কনস্ট্রাকশনের কাজ। গভর্নমেন্ট যে কাজগুলো ডেভেলপমেন্টের জন্য দিয়েছে, আমাদের কিছু মানুষের কাছে কমিটমেন্ট আছে। গ্রামীণ রাস্তা, গ্রামীণ বাড়ি, পানীয় জল, স্বাস্থ্য, সামাজিক সুরক্ষা, কৃষক বন্ধু, যেগুলো কন্টিনিউয়াস প্রসেসে স্কিমগুলো চলবে। কিন্তু এই যে আপসের কাজগুলো, তারপর ধরুন নতুন যে কাজগুলো দেওয়া হয়েছে, এগুলো চটপট করে ফেলুন এবং এটা যে যত তাড়াতাড়ি করবে রাজ্য সরকার থেকে তাকে বিশেষ পুরস্কৃত করা হবে। সঞ্জিত, আপনি মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনে কি বুঝলেন? দেখুন, ওনার যে উন্নয়নের পাঁচালী যেটা সেটা উনি পড়লেন বা বললেন, সেখানে দেখুন উন্নয়ন যে হয়েছে, এটা উন্নয়ন হয়েছে তৃণমূলের যারা পার্টি ক্যাডার এবং যারা তৃণমূল করে তাদের উন্নয়ন হয়েছে। প্রকৃত অর্থে সাধারণ মানুষের যদি উন্নয়ন হতো তাহলে 26,000 চাকরি শিক্ষার্থীরা চাকরি পেয়ে বা হারিয়ে রাস্তায় বসে থাকতো না, নতুন ইন্ডাস্ট্রি আসেনি, নতুন কলকারখানা হয়নি, এবং আরেকটা জিনিস হয়েছে 20 টাকার পাউচের উন্নয়ন হয়েছে এবং সরকারের আপনি রাজনৈতিক অভিযোগ করছেন। আমি পরিষ্কার উন্নয়ন হয়েছে কি হয়নি এই অ্যানালিসিস আমি এখানে আপনার কাছে চাইছি না। আমি বলছি মুখ্যমন্ত্রী বলছেন যে আমাদের এই উন্নয়নের কথা পৌঁছে দিতে হবে। কাদের বলছেন তিনি? ডিএম, এডিএম, এসপি, এরা কি রাজ্যের মানে এই সরকারের উন্নয়নের খবর মানুষকে পৌঁছে দেবেন? এরা কি করে দেবে বলুন তো? এরা কি এদের কাজ? তার মানে কি হলো? পুরো সিস্টেমটাকে দলদশে পরিণত করে নিয়েছে। বলুন, এই প্রশ্নে হরিশঙ্কর আপনার বক্তব্য জানতে চাই। দেখুন, উন্নয়ন করতে গেলে এই যে বিডিও বা ডিএম যাদেরকে বলা হচ্ছে তারাই তো উন্নয়নটা করছেন। তারা উন্নয়নটা কিভাবে হয় আপনি বলুন না। উন্নয়নটা কাদের থ্রুতে হয়? আরে ওনারা সরকারি কর্মচারী, ওনারা কাজ করেন, পার্টির ক্ষমতায় এসে গদিতে বসেছে, তাহলে ওনারা কি এই কাজগুলো করবে? এগুলো কি অবান্তর কথা বলছেন? আর এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই অবান্তর কথা বলছেন, পার্টির হয়ে কথা বলছেন না। আরে এগুলো পার্টির হয়ে কথা বলছেন, অনেক গভর্নমেন্টের হয়ে কথা বলছেন। কে গদ্দারের সঙ্গে? গভর্নমেন্ট কাদের দিয়ে কাজ করায়? গদ্দার কাকে বলছেন? না, গভর্নমেন্টের কথা বলছেন। গভর্নমেন্ট কি করেছে? গভর্নমেন্ট
গভর্নমেন্ট যে শুনবেন তো আগে। এসপি, এডিএম, ডিএম তাদেরকে গভর্নমেন্টের সাফল্যের প্রচার করতে বলছেন তো, রাজনৈতিক প্রচার নয়, রাজনৈতিক এটা সরকারের উন্নয়ন, সরকার আচ্ছা, যেটা তাহলে করছে এখানে কোনো রাজনীতি নেই, একদম না, Absolutely একদম সরকার না। করেছে। আচ্ছা, এই সরকারটা কাদের? দেখুন সরকার আর যদি পার্টি এক জিনিস তো নয়। আপনার গভর্নমেন্টের যে জিনিসগুলো হচ্ছে সেটা কাদের থ্রুতে কাজ হয়? ডিএমএর থ্রুতে কাজ হয়, ইয়েদের ক্ষেত্রে তাই হতো, বাম জমানাতেও তাই হতো। তো এবার তাদের তারা কি সরকারের সাফল্যের খতিয়ান লোককে দিয়ে বেড়াবে? তারা কাজ করবে, তারা বলবে না রাজনীতি নয়, না এটা রাজনীতি নয়। এটা কি করে রাজনীতি হবে? আরে এ কাদেরকে ব্যবহার করছেন দেখুন আপনি। আরে বাবা, তারা গভর্নমেন্টের হয়ে কাজ করছে। গভর্নমেন্টের যে সরকার ছিল তারাও তো সরকার ছিল, গভর্নমেন্ট আপনি এই কথা তখন যখন আন্দোলন করেছিলেন কেন আন্দোলন করেছিলেন তাহলে? ও আপনি কি শুধু রাজনীতির কথা বলবেন? আপনি আপনার একজন ডিএম যখন কাজ করছে, ডিএম কাজ করবে, তার সে কি কাজ করলে তার হিসাব থাকবে না? সেটা প্রচার করবে না যে আমি এই এরিয়াতে আমি এই কাজ করেছি, একটা বিবৃতি দিতে পারে, তাহলে ওরা আবার আলাদা করে। এক মিনিট, আমি আজ অব্দি শুনিনি হরিশঙ্কর বাবু যে ডিএম বিবৃতি দিচ্ছেন যে আমি এখানে ডিএম থাকাকালীন এই ভালো কাজ করেছি। তিনি তো তার সরকারি চাকরি করেছেন। হ্যাঁ, তো তিনি যে কাজটা করছেন, কোন ডিএম কে আপনি দেখেছেন এভাবে সেই কাজটা তিনি বলবেন না যে আমি আমাদের বলবেন এইটা গভর্নমেন্ট কাকে বলবে? যেখানে কাজ করছেন প্রত্যেকটা জায়গায় তিনি বলবেন, প্রত্যেকটা মানুষকে বলবেন, প্রত্যেকটা মানুষকে ধরে ধরে তো বলবেন না। তাহলে আপনি একটা অফিসে কাজ করছেন, আপনার এটা কি ডিএম এর কাজ? এটা কি এসপির কাজ? তার যে তিনি যে কাজটা করছেন, তো কাজের কোনো হিসাব থাকবে না? সেই হিসাবটা থাকবে না? এই ডিএমএসপি দেরকে পুরো কীটদাসে পরিণত করে না, সেটা নয়। তাদের যোগ্য রাজনৈতিক ভাবে সেটা আপনি বলতে পারেন, সেটা রাজনৈতিক ভাবে বলতে পারেন, রাজনৈতিক নেতাদের মতো কথা বলবেন না, রাজনৈতিক নেতাদের মতো কথা বলবেন না। তিনি একজন ডিএম, তার এরিয়াতে কি কি কাজ করবেন সেটা মানুষের কাছে তিনি বলবেন, তাহলে সরকার কি আছে? এক মিনিট, আমার মনে হচ্ছে যে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এরকম একটা ব্যাখ্যা সম্ভব যে তিনি বলতে চেয়েছেন যে আপনারা এই যে রেগুলার কাজগুলো, তার বাইরেও কিছু অতিরিক্ত কাজ আপনাদের দেওয়া হয়েছে, সেই কাজগুলো যতদূর সম্ভব তাড়াতাড়ি করুন, যদি তাড়াতাড়ি করেন তাহলে আমরা পুরস্কৃত করব। এখানে এই যে প্রচার করুন সরকারের, বা প্রচার করুন এই মুখ্যমন্ত্রীর যে সরকার চালাচ্ছেন সেই সরকারের, এটা কি নিজের এরিয়াতে যা যা কাজ করছেন সেটা নতুন ইতিহাস হবে? নতুন কিসের ইতিহাস? তাহলে এর আগে এই যে সরকার এত বছর ধরে চলছে, তার আগে যে সরকার ছিল তারাও তো চালিয়েছে। নতুন ইতিহাস, নতুন ইতিহাস নয়, নতুন ইতিহাস নয়। আমরা যখন যে কোনো দায়িত্ব নিয়ে কাজ করি, আমরা যখন নিজেরা নতুন কোন দায়িত্ব নিয়ে কাজ করি, সেই দায়িত্বটা আমি ঠিক করে করেছি কিনা আমি লোককে বলবো না। অফিসে বলেন, আপনি যদি কোনো অফিসে চাকরি করেন, আপনি যদি কোনো কাজ করেন, আপনার সুপ্রিমো বসকে বলবেন তো যে আমি এই কাজটা করেছি। আপনি কি জনগণকে জানান আপনার ওটা কাজ? আগে আমাকে বলুন। যারা জনগণের কাজ করছে, তাহলে জনগণের কাজ করছে, তাহলে ওদেরকে দিয়ে বলাবে কেন? একজন ভিডিও কার কাজ করছেন? আরে একজন ভিডিও, একজন ডিএম সরকারের হয়ে প্রচার করবেন, সরকারের সাফল্য প্রচার করবেন। তার যে কাজটা বলা হয়েছে তিনি কি বলেছেন ভালো করে শুনুন, যে আপনারা যে যে কাজগুলো করছেন সেটা প্রচার করুন। পাঁচালি করুন। পাঁচালি কেন করবো? আজকেও আমরা দেখেছি যে একটা গণশক্তির সামনে বড় বড় হেডিং দিয়ে আমাদের মোদী সরকারের সমস্ত খতিয়ান দেখানো হচ্ছে। তার মানে কি প্রচার হচ্ছে না? সরকারের গভর্নমেন্ট সেটা করবে না? সে কি কি করলে কাজ করলে সেটা করবে না? তাহলে সেই প্রচার দপ্তররা প্রচার করুক, ডিএম এসপি এরা কেন প্রচার করে? ডিএম যে কাজগুলো করে সেটা তারা বলবে না? কীটদাস হয়ে গেল না? না, ডিএম তার যে কাজগুলো আছে তারা প্রচার করবে না। মুখ্যমন্ত্রী ডিএম যে কাজটা তাদের যে কাজগুলো আছে তারা যদি সেটা করে তাহলে সেটা কেন প্রচার পাবে না? আরে কাজ করলে নিশ্চয়ই প্রচার করবে, তার তো দপ্তর আলাদা। ডিএম এসপিরা প্রচার করবে, তার দপ্তরের মাধ্যমে করবে, সেটাই বলা হচ্ছে, কথাবার্তা সেটাই বলা হচ্ছে না। এটা কোনো সদুত্তর নয়। কেন? একটা জিনিস পরিষ্কার হয়ে গেল আপনার কথাতে যে আমি যদি কোনো কাজ করি আমার কাজটাকে আমি বলবো না আমি এটা করেছি, আমি বলবো না। শিক্ষায় শিক্ষিত হয়ে ওই জায়গায় চেয়ারে ওই চেয়ারটাকে মান্যতা দিচ্ছেন না। আমি এটা কাজ আমি কোন একটা কাজ করব, আমি সেটা বলবো না যে আমি এই কাজটা করেছি। প্রচুর দুর্নীতি তো
তাদের অনেক কিছু হয়েছে, তার জন্য উনি তো পরিষ্কার করে বলছেন দুর্নীতি হলে বলছেন না যে চেপে যাও, দুর্নীতি হলে বলতে চেপে যাও। আর উনি কি বলছেন? উনি বলছেন পরিষ্কার ভাবে বলে দাও, পরিষ্কার করে প্রচার করে দাও যে তোমরা এই কাজগুলো এইটা করেছো। দেখুন, আমাদের হাতে আজকে সময় শেষ, আমাদের এখানে থামতে হবে। হ্যাঁ, এটা নিয়ে রাজনৈতিক বিতর্ক থাকতেই পারে। আসলে মুখ্যমন্ত্রী তার বক্তব্যের মধ্যে বলেছেন, এবার তার কে কিভাবে ব্যাখ্যা করছেন, সেই ব্যাখ্যাকে কিভাবে প্রচার করছেন, সেটা তাদের রাজনৈতিক উদ্দেশ্যে তারা ব্যবহার করবেন, সেটা আলাদা কথা। কিন্তু এটা ঠিক যে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের একটা আগাম প্রতিক্রিয়া শুভেন্দু অধিকারী দিয়েছিলেন। আমাদের হাতে সময় থাকলে আমরা শুভেন্দু অধিকারী সেই প্রতিক্রিয়াও এখানে আপনাদের দেখাতে পারতাম। ইনফ্যাক্ট গতকাল সন্ধ্যাতে খেজুরিতে একটি অনুষ্ঠানে তিনি রাজ্যের আর্থিক অবস্থা নিয়ে বক্তব্য রেখেছেন, কিন্তু আমাদের হাতে সময় নেই। আমরা সঠিক সময়ের মধ্যে যদি শেষ করতে চাই তাহলে আমাদের এখানেই থামতে হবে, তাই সেই প্রসঙ্গে আর গেলাম না। অনেক ধন্যবাদ হরিশঙ্কর এবং সমজিৎ, আপনাদের দুজনকে আমাদের আজকে সন্ধ্যায় সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও। দেখছিলেন আজ সন্ধ্যার হাই টক, আপনারা দেখছেন হাই নিউজ।